ফাহিমা দারোয়ানকে পায়ে ধরে সালাম করে বলল, স্যার আপনি এখানে কেন? দারোয়ান ভয় পেয়ে বলল, আপনি এসব করছেন কি? আমার পা ধরে সালাম করছেন কেন? তারপর এদিক ওদিক তাকাতে লাগলো। ফাহিমা হেসে বলল, স্যার আপনি এখানে কেন? তার উত্তর দেননি। ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলুন আপনি দারোয়ানের ড্রেস পরে কাউকে ধরতে এসেছেন নাকি অন্য সমস্যা? দারোয়ান বলল, আসলে ঠিক আপনাকে চিনতে পারিনি, আপনার পরিচয়টা একটু দেবেন? তাছাড়া আমাকে স্যার বলে ডাকছেন কেন? ফাহিমা বলল, আপনি আমার শিক্ষক, আমি আপনাকে স্যার না ডেকে কাকে স্যার ডাকবো? প্লিজ স্যার, আপনি কোনো সংকোচ করবেন না। কেন এখানে দারোয়ানের চাকরি করছেন আমাকে বলুন। দারোয়ান বলল, আমি দারোয়ানের চাকরি করেছি, এটা নিয়ে আপনার কোনো প্রবলেম হলে আমি অন্য একটা বিল্ডিং এ গিয়ে চাকরি করব। ফাহিমা বলল, প্রবলেম হতে যাবে কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন এখানে চাকরি করছেন? আপনি তো ভালো একজন শিক্ষক, বৃদ্ধকালে চাকরি করছেন, এটা আমার মাথায় আসছে না। তাছাড়া এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে আপনি তো ঘুমাতে পারবেন না, পা ব্যথা করবে। দারোয়ান বলল, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন বলি, আমি শিক্ষকতা থেকে অবসর নিয়ে বাসার ছোটখাটো কাজ করি। একদিন ছেলে এসে বলল বিদেশ যাবে, আমিও সিদ্ধান্ত নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছি। ছেলে বিদেশ যাওয়ার পর দীর্ঘদিন চাকরি করে, তারপর আমাকে বলে দেশ থেকে টাকা পাঠাতে, ওখানে দোকান নেবে। আমি ছেলের কথা শুনে আমার গ্রামে যারা টাকাওয়ালা আছে সবার কাছ থেকে টাকা ধার নিয়ে তার কাছে পাঠিয়েছি। শুনেছি ওখানে আমার ছেলে বড় দোকান দিয়েছে, আর ছেলে দোকান দেওয়ার পর কিছুদিন যোগাযোগ রেখেছিল। যখন আমার প্রয়োজনে একদিন কল দেই, হঠাৎ দেখি আমার ছেলে আমার নাম্বার ব্যস্ত করে রেখেছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে আমার পাওনাদার টাকার জন্য আমার গায়ে হাত তুলতে চাচ্ছে, আর সবকিছু মিলে তাদেরকে কথা দিয়েছি আমি দারোয়ানের চাকরি করে তাদের টাকা পরিশোধ করব। ছাত্রী ফাহিমা চোখের জল ছেড়ে দিয়ে দারোয়ানের হাত ধরে বলল, স্যার আপনি আমার সাথে আসেন, আপনার মতো একজন বাবা, শিক্ষক, গুরুজন আমার দরকার। বলেই হাত ধরে বাসায় নিয়ে গেল। বাসায় এসে শিক্ষককে সোফায় বসালো, তারপর বলল, স্যার আজকে থেকে বাসায় আপনি থাকবেন, আপনার কিছু করা লাগবে না, জাস্ট নামাজ দোয়া পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনি এখান থেকে সুস্থভাবে চলাফেরা করতে পারেন। শিক্ষক বলল, সবকিছু বুঝলাম, কিন্তু তোমার স্বামী কোথায়? সে বাসায় নেই। ফাহিমা বলল, ও একটু বাহিরে গেছে কেনাকাটা করার জন্য, তাছাড়া ওনার তো ব্যবসা বাণিজ্য আছে, ওইগুলো দেখাশোনা করে একেবারেই বাসায় ফিরে। শিক্ষক বলল, আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক সুখে আছো, আল্লাহ তোমাকে সুখে রেখেছে, ভবিষ্যতে যেন আরো ভালো পর্যায়ে নিয়ে যায়। ফাহিমা বলল, স্যার আমার জন্য দোয়া করবেন, ষষ্ঠ শ্রেণীতে আপনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এবং আমার কপাল ভালো, এই কথাটা ক্লাসে আমার সামনে বলতেন। আর হ্যাঁ, আপনি বসেন, আমি আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি। বলেই কিচেনে গেল। বেশ কিছুক্ষণ পর সাব্বির দরজা খুলে এসে সোফায় দেখতে পেল তার বাবা বসে আছে। রাগান্বিত হয়ে কাছে গেল। ছেলেকে দেখতে পেয়ে বাবা বলল, তুই এখানে কেন? আমি তো মনে করেছি তুই বিদেশে মারা গিয়েছিস। সাব্বির বলল, আমি তো তোমাকে চিনি না, কে তুমি? আমার বাসায় কি জন্য এসেছো? ফাহিমা দুজনের কথা শুনতে পেয়ে কাছে এসে বলল, সাব্বির তুমি স্যারের সাথে কথা বলছো, পরিচিত নাকি? সাব্বির বলল, এই লোকটাকে চিনি না, উনি এখানে কি জন্য এসেছে? তুমি তো দেখছি রাস্তার লোকজন বাসায় নিয়ে এসে আমার মান সম্মান খাবে। বাবা বলল, তুই এসব কি বলছিস সাব্বির? আমি রাস্তার মানুষ কিভাবে হলাম? কেউ বাবাকে এভাবে কথা বলে নাকি? ফাহিমা শিক্ষকের মুখে বাবার পরিচয় দিতে শুনে অবাক হয়ে সাব্বিরকে বলল, উনি কি তোমার বাবা? সাব্বির বলল, আমি চিনি না, একজন রাস্তার বৃদ্ধ লোক আমার বাবা হতে যাবে কেন? শিক্ষক বলল, মা ও মিথ্যে কথা বলছে, ও আমার ছেলে, ওর নাম সাব্বির। সাব্বির বলল, ফাহিমা তুমি বিশ্বাস করো উনি মিথ্যে কথা বলছে। ফাহিমা রাগান্বিত হয়ে বলল, তুমি আর কোনো কথা বলবে না, তুমি আসলে মিথ্যেবাদী। উনি যদি তোমার বাবা না হতো তাহলে তোমার নাম কিভাবে জানে? তুমি স্বীকার করো উনি যে তোমার বাবা। যদি আমাকে সত্য ধামাচাপা দিতে চাও তাহলে আমি আমার ব্যবস্থা নেব। একজন মিথ্যেবাদীর সাথে সংসার করা আমার দরকার নেই। আমার বাবার কোটি কোটি টাকা, বাবা চাইলে তোমার মতো 100 ছেলে আমার জন্য কিনতে পারবে। সত্যি করে বলো তোমার বাবা কিনা? সাব্বির বলল, হ্যাঁ উনি আমার বাবা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। ফাহিমা বলল, তুমি তোমার বাবাকে অস্বীকার করছো কেন সেটা আমি জানতে চাচ্ছি। সাব্বির বলল, সে লম্বা কাহিনী, আমি তোমাকে শর্ট করে বোঝাচ্ছি, শোনো। সাব্বির বিদেশে কয়েকটা দোকানের মালিক, কোনো দোকানে যায় না, একটু অফিস নিয়ে বসেই থাকে। তার ম্যানেজার এসে বলল, স্যার আপনার গ্রাম থেকে একটা মহিলা কল দিয়েছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে। সাব্বির বলল, ঠিক আছে তুমি তোমার কক্ষে যাও। আর হ্যাঁ শোনো, আর আগামীকাল প্রতিটি হিসেব আমাকে দেবে। আর তোমাকে মেয়ে ম্যানেজার রেখেছি ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য, ব্রেন দিয়ে কাজ করবে। আমি আগে যা শুনেছি ওসব যেন আর না শুনি। ম্যানেজার ওকে বলেই চলে গেল। তারা বড়ই নাম্বারে কল দিল। রিসিভ করার সাথে সাথে সাব্বির সালাম দিল। ওদিক থেকে বলল, বাবা তুমি সাব্বির বলছো? সাব্বির বলল, হ্যাঁ আমি সাব্বির বলছি, আপনি কে বলছেন? রাজিয়া বেগম বলল, আমি তোমার খালা, তোমাকে জরুরি কাজে কল দিয়েছি। সাব্বির বলল, তাড়াতাড়ি বলেন
আমি একটু ব্যস্ত আছি। খালা বলল, বাবা তোমার আব্বা আমাকে বিয়ে করতে চাচ্ছে। আমি তোমার অনুমতি নেওয়ার জন্য ফোন করেছি। তোমার বাবা বলেছে ওনার স্ত্রী নাই, আমার স্বামী নেই, আপন হিসেবে দুজনে বিয়ে করে নিতে। সাব্বির বলল, আপনি আমার মায়ের বোন, উনি আমার বাবা। এই বয়সে যদি আপনারা এসব করেন তাহলে আমার মান সম্মান থাকবে? খালা বলল, বাবা এখন যদি আমি তোমার বাবার কথায় রাজি না থাকি, তোমার বাবা যদি অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে, তখন তোমার মান সম্মান থাকবে? সাব্বির রাগান্বিত হয়ে বলল, আজকের পর থেকে বাবাও আপনি আমার সাথে আর যোগাযোগ করবেন না। আমি গ্রামের কোনো আমার পরিচিত নাম্বার আজ থেকে রিসিভ করব না। বলেই ফোন কেটে দিল। তুমি একেবারে কাজটা ঠিক করনি। উনি আমার শিক্ষক, ছোটবেলায় ওনার কাছে শিক্ষা নিয়ে শিক্ষিত হয়েছি, আর একজন শিক্ষকের ছেলে হয়ে অশিক্ষিতের পরিচয় দিয়েছ। আমি যতটুকু শুনেছি তোমার বাবা তোমার জন্য গ্রামের সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোমার কাছে পাঠিয়েছে, তুমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য। আর তুমি কিনা ওনার সাথে যোগাযোগ না করে শিল্পপতির পরিচয় দিয়ে আমাকে বিয়ে করেছো। এইদিকে উনি লোকজনের মার খাওয়া অবস্থায় আর কোনো উপায় না পেয়ে আমাদের বিল্ডিং এর দারোয়ান হিসেবে জয়েন করেছে। উনি যদি বিয়ে করতে চায়, অবশ্য তোমার দায়িত্ব ছিল বিয়ে করিয়ে দেয়া। শিক্ষক বলল, মা তুমি তো এখন আমার ছেলের বউ, আমার জন্য তুমি দুশ্মন হইও না। আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি, দরকার হলে অন্য আরেকটা বাসার দারোয়ানের কাজ করব। তবুও তোমাদের মাঝখানে কাটা হয়ে আমি থাকবো না। ফাহিমা বলল, আপনি যেখানে যাবেন সেখানে আমাকেও নিয়ে যাবেন। যে বাসায় আপনি দারোয়ানের কাজ করবেন ওখানে আমি বুয়ার কাজ করব, তবু একজন শিক্ষকের মর্যাদা আমি দেব। সাব্বির বলল, কোথাও যেতে হবে না, আমার বাসায় দুজনেই থাকবে। আমি যা করেছি ভুল করেছি, আর সবকিছুর জন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ দুজনে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আজ থেকে বাবাকে বাবার মর্যাদা দেব। আর বাবা তোমার কাছ থেকে যে টাকা পাচ্ছে আমাকে সব বলো, আমি এক্ষুনি গিয়ে টাকাগুলো পরিশোধ করব। তবুও তুমি আমাকে বদদুয়া না দিয়ে ক্ষমা করে দাও প্লিজ বাবা। বলেই চোখের জল ছেড়ে দিল। বাবাও ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।